নমস্কার, খবর শুনছেন বর্তমান পত্রিকা চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন্স। মুখ খুললেন না 5 বছর, বিধানসভায় নীরব বিধায়কদের তালিকা তৈরি করছে তৃণমূল। আমি তৃণমূল করি না করি সেটা ব্যক্তিগত, হুমায়ুন পুত্র গোলামের মন্তব্যে জল আরো ঘোলা। মোদিজি রাম রাম কেমন আছো, বক্সা নীরজের প্রশ্নে হেসেই খুন প্রধানমন্ত্রী, ভাইরাল ভিডিও। পঞ্চায়েত অফিসে ঢুকে মহিলা প্রধানকে চুলের মুঠি ধরে মার, স্থানীয়দের কি এমন ঘটল? পাপা খুব যন্ত্রণা হচ্ছে, 8 ঘন্টা অপেক্ষার পর কানাডার হাসপাতালে মৃত্যু ভারতীয় যুবকের। ভুয়ো ভোটার রুখতে ব্রহ্মাস্ত্র কমিশনের সংশোধনের আগে এবার দিতেই হবে অকাট্য প্রমাণ। বাঁচাও বাঁচাও চিৎকার, বাসের দরজা বন্ধ, মুহূর্তে ঝলসে গেল একের পর এক ভয়ঙ্কর দৃশ্য। প্রেমে না ভয়ঙ্কর পরিণতি, ঠাকুরপুকুর কলেজের ছাত্রের, প্রতিবেশী যুবকের বাড়িতে আগুন দিল জনতা। এমন কোনো ভুল যেন না করে পার্থ ভৌমিকের উদ্দেশ্যে কেন এই সতর্কবার্তা বক্সির? এসআইআর নথি যাচাইয়ের সময় বেঁধে দিল কমিশন, দেওয়া হলো 5 দিনের ডেডলাইন। মুখ খুললেন না 5 বছর, বিধানসভায় নীরব বিধায়কদের তালিকা তৈরি করছে তৃণমূল। বিধানসভায় হাজিরা খাতায় সই পড়েছে নিয়মিত, কিন্তু মানুষের কথা কতবার উঠে এসেছে অধিবেশন কক্ষে? এই প্রশ্নই এখন ঘুরছে তৃণমূল কংগ্রেসের অন্দরমহলে। আরটিআই করে বিধানসভার সচিবালয়ের কাছে চাওয়া হয়েছে কোন বিধায়ক কতদিন অধিবেশনে হাজির ছিলেন, কতগুলো প্রশ্ন করেছেন, কতবার আলোচনায় অংশ নিয়েছেন। সেই তথ্যের ভিত্তিতেই শুরু হয়েছে দলের অভ্যন্তরীণ মূল্যায়ন। দলীয় সূত্রে জানা গিয়েছে, গত 5 বছরে 50 জনেরও বেশি তৃণমূল বিধায়ক বিধানসভায় টিএমসি এমএলএ একদিনের জন্য প্রশ্ন তোলেননি বা আলোচনায় অংশ নেননি, অর্থাৎ উপস্থিতি থাকলেও কার্যত নীরব দর্শকের ভূমিকাতেই থেকেছেন তারা। তাই এই তালিকায় যেমন রয়েছেন পরিচিত রাজনৈতিক মুখ, তেমনই রয়েছেন তারকা বিধায়কও, যাদের টিভি বিতর্কে দেখা গেলেও বিধানসভায় মুখ খুলতে রাজি নন। আমি তৃণমূল করি কিনা সেটা ব্যক্তিগত, হুমায়ুন পুত্র গোলামের মন্তব্যে জল আরও ঘোলা। বাবরি মসজিদ শিলান্যাসের আগের দিন তৃণমূল কংগ্রেস দল থেকে সাসপেন্ড করেছে হুমায়ুন কবিরকে। তারপর গত 22শে ডিসেম্বর নতুন রাজনৈতিক দল জনতা উন্নয়ন পার্টির ঘোষণা করেছে ভরতপুরের তৃণমূল বিধায়ক। তৃণমূল সরকারকে উৎখাত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করবেন বলে চ্যালেঞ্জ করেছেন তৃণমূলে প্রতীকে জয়ী এই বিধায়ক। কিন্তু তার ছেলে গুলাম নবী আজাদ এখনও বহাল তবিয়তে বেলডাঙ্গা 2 নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ পদে আসীন রয়েছেন। তবে তিনি কি সিদ্ধান্ত নেবেন তা এখনও তিনি খোলসা করেননি। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে একটি সংবাদ মাধ্যমকে গুলাম বলেন, পঞ্চায়েত সমিতিতে জিতেছি, পূর্ত কর্মাধ্যক্ষ হয়েছি, মানুষকে পরিষেবা দেওয়া তো আমার কাজ। আমি কাল কি করব না সেটা আমার ব্যক্তিগত পরিকল্পনা, সেটা কেন আমি পাবলিককে বলতে যাব? আপনার বাবা নতুন দল গঠন করেছে, আপনি কি কোনো সিদ্ধান্ত নিয়েছেন? মোদিজি রাম রাম কেমন আছো, বক্সা নীরজের প্রশ্নে এসেই খুন প্রধানমন্ত্রী, ভাইরাল ভিডিও। দেশের প্রতিভাবান ক্রীড়াবিদদের উৎসাহ দিতে প্রায় তাদের সঙ্গে আলাপচারিতা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি সাংসদ খেল মহোৎসব উপলক্ষে আয়োজিত তেমনই এক অনলাইন সভায় প্রধানমন্ত্রী কথা বলেছিলেন হরিয়ানার তরুণ বক্সা নীরজের সঙ্গে। আর সেই কথোপকথনের ভিডিও এখন ইন্টারনেটে ঝড়ের গতিতে ভাইরাল। ভিডিওতে দেখা যায়, আলাপচারিতার শুরুতেই প্রধানমন্ত্রী সম্বোধন করেন নীরজ রাম রাম। সাধারণত ভিভিআইপিদের সঙ্গে কথা বলার সময় অনেকেই আড়ষ্ট থাকেন, কিন্তু নীরজ ছিলেন একেবারেই ব্যতিক্রম। তিনি পাল্টা উত্তরে অত্যন্ত সহজভাবে জিজ্ঞেস করে বসেন, রাম রাম তুমি কেমন আছো? দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে এমন আপনজন সুলভ প্রশ্ন শুনে মোদিও মজা পান। কথোপকথন চলাকালীন প্রধানমন্ত্রীর হালকা রসিকতা উঠে আসে অলিম্পিক গোল্ড মেডেলিস্ট নীরজ চোপড়ার প্রসঙ্গ। প্রধানমন্ত্রী মজা করে বলেন, নীরজ নাম শুনেই নিশ্চয়ই ভেবেছে যে আমার নাম যখন নীরজ তখন আমারও নীরজ চোপড়া হওয়া উচিত। বক্সার সলজ্জ হাসিতে উনি দেন হ্যাঁ স্যার। এরপর তার পারিবারিক প্রেক্ষাপট এবং বক্সিং এর প্রতি ভালোবাসার কথা উঠে আসে। পঞ্চায়েত অফিসে ঢুকে মহিলা প্রধানকে চুলের মুঠি ধরে মার, স্থানীয়দের কি এমন ঘটল? পঞ্চায়েত ভবনে গিয়ে চুলের মুঠি ধরে মারা হলো পঞ্চায়েত প্রধানকে। স্থানীয়দের বিরুদ্ধে উঠেছে এই অভিযোগ। শুনতে অবাক লাগলেও এই ঘটনাই ঘটেছে। মহিলা পঞ্চায়েত প্রধানের চুলের মুঠি ধরে শুধু মারাই হয়নি, সেই সঙ্গে জামা কাপড় ধরে টানাটানি করারও অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, আকস্মিক এই ঘটনায় পঞ্চায়েত প্রধান পিঙ্কি মণ্ডল সংজ্ঞাহীন হয়ে পড়েছেন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার নিউ টাউন লাগোয়া রাজারহাটে পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতে। চিকিৎসা নেওয়ার পর কিছুটা সুস্থ বোধ করলে তিনি থানায় অভিযোগ দায়ের করেন। কৃষ্ণা মণ্ডল সহ বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে তিনি মারধরের অভিযোগ এনেছেন। কানাডার হাসপাতালে দীর্ঘক্ষণ চিকিৎসা না পেয়ে মৃত্যু হল ভারতীয় বংশোদ্ভূতের।
ঘটনাকে ঘিরে সেই দেশের জরুরি স্বাস্থ্য পরিষেবা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। মৃতের নাম প্রশান্ত শ্রীকুমার, বয়স ৪৪ বছর। গত ২২ ডিসেম্বর কর্মস্থলে আচমকায় তীব্র বুকে ব্যথা শুরু হলে তাকে এডমন্টনের গ্রেইনানোস কমিউনিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিবারের অভিযোগ, হাসপাতালে পৌঁছানোর পর প্রায় ৮ ঘন্টার বেশি সময় জরুরি বিভাগের ওয়েটিং রুমে বসিয়ে রাখা হয় তাকে। কোনো কার্যকর চিকিৎসা শুরু হয়নি সেই সময়ের মধ্যে। পরিবারের দাবি, হাসপাতালে কর্মীদের বারবার জানানো হয়েছিল যে ব্যথার মাত্রা অত্যন্ত বেশি। একসময় ইসিজি করা হলেও চিকিৎসকেরা জানান তাতে বিশেষ কিছু ধরা পড়েনি। এরপরও দীর্ঘ অপেক্ষা চলতে থাকে। যন্ত্রণার জন্য শুধু টাইলেল দেওয়া হয়েছিল বলে অভিযোগ। এর মধ্যেই প্রশান্তের রক্তচাপ ক্রমশ বাড়তে থাকে। প্রশান্তের স্ত্রী এবং ৩, ১০ এবং ১৪ বছরের ৩ সন্তানকে রেখে গেলেন তিনি। গ্রেনান্স হাসপাতালটি পরিচালনা করে কভিডেন্ট হেলথ। তারা জানিয়েছেন নির্দিষ্ট কোনো রোগীর সংক্রান্ত বিষয়ে মন্তব্য করা সম্ভব নয়। তবে ঘটনাটি চিফ মেডিকেল এক্সামিনারের দপ্তর খতিয়ে দেখছে। হাসপাতাল কর্তৃপক্ষ শোক প্রকাশ করলেও এই ঘটনায় কানাডার জরুরি চিকিৎসা ব্যবস্থার গাফিলতি নিয়ে বিতর্ক আরও তীব্র হচ্ছে। ভুয়ো ভোটার রুখতে ব্রহ্মাস্ত্র কমিশনের সংশোধনের আগে এবার দিতেই হবে অকাট্য প্রমাণ। ভোটার তালিকার সংশোধনে জালিয়াতি রুখতে এবার নজিরবিহীন করা অবস্থান নিল ভারতের নির্বাচন কমিশন। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, এবার থেকে ভোটার তালিকায় নাম তোলা বা তথ্য সংশোধনের ক্ষেত্রে নথি যাচাই বাধ্যতামূলক। কোনোভাবেই প্রামাণ্য নথি ছাড়া আবেদন গ্রহণ করা যাবে না। এই মর্মে প্রতিটি জেলা নির্বাচন আধিকারিক ডিইও, ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার ইআরও এবং রোল অবজারভারদের কঠোর নির্দেশিকা পাঠিয়েছে কমিশন। কমিশনের নতুন নিয়ম অনুযায়ী ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার ইআরও কোনো নোটিশ পাঠালে ভোটারকে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত নথি পেশ করতে হবে। ভোটারদের জমা দেওয়া প্রতিটি নথি বিএলও অ্যাপের মাধ্যমে পোর্টালে আপলোড করা বাধ্যতামূলক। শুধু আপলোড করলে কাজ শেষ নয়, এছাড়াও নথি আপলোড হওয়ার ৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে তা যাচাই বা ভেরিফাই করে নিতে হবে। যদি কোনো ভোটারের নাম জমা দেওয়া নথি একই রাজ্যের অন্য জেলার কোনো দপ্তর থেকে ইস্যু করা হয়ে থাকে, তবে তার মাধ্যমে জেলা নির্বাচনী আধিকারিকের কাছে যাচাইয়ের জন্য পাঠানো হবে। আর যদি নথিটি অন্য কোনো রাজ্যের হয়, তবে তার সংশ্লিষ্ট রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অর্থাৎ সিইওর মাধ্যমে যাচাই করিয়ে নিতে হবে। তালিকায় স্বচ্ছতা বজায় রাখতে এই ক্রস ভেরিফিকেশন পদ্ধতি চালু করা হচ্ছে। ভোটার তালিকায় কোনোভাবেই যাতে ভুয়ো নাম না ঢোকে তা নিশ্চিত করাই কমিশনের প্রধান লক্ষ্য। বাঁচাও বাঁচাও চিৎকার, বাসের দরজা বন্ধ, মুহূর্তে ঝলসে গেল একের পর এক ভয়ঙ্কর দৃশ্য। ভয়ঙ্কর, বিভৎস, প্রবল চিৎকার, আর্তনাদ, কিন্তু শেষ রক্ষা হলো না বেশিরভাগই। দাউ দাউ করে লাগা আগুনে বাসের মধ্যেই পুড়ে ছাই হয়ে গেল একটার পর একটা প্রাণ। কর্ণাটকের চিত্রদুর্গা জেলার ঘটনা। ট্রাকের ধাক্কায় একটি বেসরকারি স্লিপার বাসে আগুন লেগে কমপক্ষে ১০ জন জীবন্ত পুড়ে ছাই হয়ে গেল। বাসটি বেঙ্গালুরু থেকে শিবমোগা যাচ্ছিল। অতিক্রম করে ফেলেছিল ৩০০ কিলোমিটারেরও বেশি। সম্ভবত অত্যন্ত দ্রুত গতিতেই ছুটছিল বাসটি। সেই সময় অপর দিকে আসছিল একটি ট্রাক। সেটি এক সময় গতি সামলাতে না পেরে প্রথমে ডিভাইডারে ধাক্কা মারে, তারপর ব্রেক কষতে না পেরে সোজা ধাক্কা মারে যাত্রী বোঝাই বাসে। পরপর ২ ধাক্কায় মর্মান্তিক পরিণতি নেমে আসে। পুলিশ সূত্রে খবর, এই দিন রাতে একটি লরি ডিভাইডারে ভেঙে বাসটিকে ধাক্কা দেয়। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে লরিটি বাসের জ্বালানি ট্যাঙ্কে ধাক্কা দিয়ে থাকতে পারে, যার ফলে জ্বালানি ট্যাঙ্কটি ফেটে যায়। তাতেই বিস্ফোরণের মতো আগুন ছড়িয়ে পড়ে। কয়েকটি যাত্রী আগুন থেকে বাঁচতে পারলেও বহু যাত্রী ভেতরে আটকে মারা যান। ট্রাক চালকের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, সিভার্ট বাসটি ওভারটেক করে এবং তারপর বিপরীত দিক থেকে আসা একটি কন্টেনার ট্রাক ডিভাইডার পেরিয়ে স্লিপার বাসে ধাক্কা খায়। ট্রাকটি বাসের ডিজেল ট্যাঙ্কটিতেই ধাক্কা মারে এবং ফলে দুর্ঘটনার অভিঘাত প্রচুর পরিমাণে তীব্র হয়। প্রেমে না ভয়ঙ্কর পরিণতি ঠাকুরপুকুর কলেজের ছাত্রীর। প্রতিবেশী যুবকের বাড়িতে আগুন দিল জনতা। কলেজ ছাত্রীকে বিষ খাওয়ানোর অভিযোগ। কাঠগড়ায় প্রতিবেশী যুবক। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত রঘুদেবপুরে। অভিযুক্তের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। ধরিয়ে দেওয়া হয় আগুন। একই সঙ্গে আবার পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন এলাকার লোকজন। আশঙ্কাজনক অবস্থায় চন্দ্রানী নস্কর নামে ওই কলেজ ছাত্রীকে উদ্ধার করে বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। বিগত কয়েকদিন সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েও শেষ পর্যন্ত জীবনটা চলেই গেল ঠাকুরপুকুর বিবেকানন্দ কলেজের ২য় বর্ষের ওই ছাত্রীর।
কিন্তু ওই তরুণী কোনোভাবেই তাতে রাজি ছিলেন না। আর তাতে রেগে লাল হয়ে যায় বিশাল। প্রায়শই রাস্তা আটকে উত্ত্যক্ত করত বিশাল। এর মধ্যে গত 25শে নভেম্বর ঘটে যায় ভয়ঙ্কর ঘটনা। ওই দিন রাস্তা আটকে জোর করে পানীয়ের সঙ্গে কীটনাশক খাইয়ে দেওয়া হয় বলে অভিযোগ। তরুণী বাড়ি ফিরে মাকে সবটা জানালে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তারপর থেকেই চলছিল চিকিৎসা, কিন্তু শেষ পর্যন্ত মৃত্যুর কোলেই ঢলে পড়েন তিনি। এদিকে মৃত্যুর খবর চাউর হতেই এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকার লোকজন ব্যাপক ভাঙচুর চালান অভিযুক্তের বাড়িতে, ধরিয়ে দেওয়া হয় আগুন। আর এই ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। অন্যদিকে ঘটনায় মূল অভিযুক্ত বিশাল ও তার পরিবারের সদস্যরা পলাতক। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। মৃতার মা নন্দরানীর নস্কর বলছেন, আমার মেয়েটা সেদিন কম্পিউটার ক্লাসে গিয়েছিল, ফেরার পথেই এই ঘটনা ঘটে। এমন কোনো ভুল যেন না করে পার্থ ভৌমিকের উদ্দেশ্যে কেন এই সতর্কবার্তা বক্সির? নৈহাটি উৎসবের উদ্বোধন করতে গিয়ে প্রচ্ছন্ন রাজনীতির সুর শাসক দলের রাজ্য সভাপতির গলায়, যার উদ্যোগে নৈহাটি উৎসব দলের সাংসদ তথা নৈহাটির প্রাক্তন বিধায়ক পার্থ ভৌমিকের উদ্দেশ্যে সতর্কবার্তা দিলেন সুব্রত বক্সী। বললেন, পার্থ এমন কোনো ভুল যেন না করে। বুধবার তার এই বক্তব্য শুনে এলাকার রাজনৈতিক মহলে তুঙ্গে গুঞ্জন। কি কারণে হঠাৎ এই মন্তব্য দলের রাজ্য সভাপতির? কি নিয়েই বা এমন সতর্কবাণী? তবে কি সাংসদ হিসেবে পার্থ ভৌমিকের কোনো ভুল ত্রুটি নজরে এসেছে দলের? বুধবার নৈহাটি উৎসবের আমন্ত্রণ পেয়ে সেখানে গিয়েছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আমি পার্থকে যেটা বলতে চাই, পার্থ এমন কোনো ভুল যেন না করে যে ওকে সাংসদ পদ ছেড়ে বিধায়ক পদের জন্য লড়াই করতে হয়। ওকে অনুরোধ করব, সার্বিকভাবে ওকে সাংসদ হিসেবেই থাকতে হবে। আপনারা বুঝেছেন, পরবর্তী পর্যায়ে আগামী দিনে নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন দিগন্ত শুরু হবে, আর তার একটা অংশ হবেন পার্থ। কাজেই তাকে এখন কাজ করতে হবে। কিন্তু কি কারণে সুব্রত বক্সীর এমন মন্তব্য? আসলে ব্যারাকপুর শিল্পাঞ্চলের রাজনৈতিক অন্দরে কান পাতলে কদিন ধরেই শোনা যাচ্ছিল তৃণমূল সমর্থকদের একাংশ চাইছে পার্থ ভৌমিক সাংসদ পদ ছেড়ে আবার বিধানসভা নির্বাচনে লড়াই করুন, আবার মন্ত্রিত্বে ফিরুন। 26-এর বিধানসভা নির্বাচনের আগে এমন দাবি উঠেছিল এলাকাবাসীর তরফে। তাদের কথা শুনে কি পার্থ সিদ্ধান্ত বদল করবেন, এই জল্পনাই চলছিল। এসআইয়ের নথি যাচাইয়ের সময় বেঁধে দিল কমিশন। দেওয়া হলো 5 দিনের ডেডলাইন। এসআইডি বিভিন্ন দপ্তরকে নথি যাচাই ডেডলাইন বাঁধল নির্বাচন কমিশন। ভোটারদের নথি বিএলও অ্যাপে আপলোড করবেন বিএলওরাই। সংশ্লিষ্ট দপ্তরে ভোটারদের নথি পাঠাবেন ডিও বা জেলা শাসক। প্রিয় দর্শক, এখনকার মতো খবর এই পর্যন্তই। ধন্যবাদ।